আজকে আমি তৈরি করছি খাসির ফ্যাপসা ভুনা। এই খাসির ফ্যাপসা রান্না করার সময় অনেকের একটা কমপ্লেন থাকে যে এই ফ্যাপসাটা নাকি সুন্দর মতো কালার আনা যায় না মাংসর মতো। আজকে সেই কালারই আমি এনে দেখাবো একেবারে ঘরোয়া মশলা দিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী লাগবে। একেবারেই সিম্পলভাবে যে উপকরণগুলো সব সময় আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে সেগুলো দিয়ে আজকে আমি রান্না করছি। এখানে রয়েছে খাসির ফ্যাপসা এবং কলিজা, এবং সাইডে রয়েছে কিছু চর্বি। এই তো দেখুন, এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ছোট টুকরো করে কাটলে হয় কি, এটা খাওয়ার সময় খুব ভালো লাগে এবং মশলাগুলো কিন্তু ভালো মতো যায়। বেশি বড় করে কাটলে এটার ভেতরে আসলে মশলাটা ঢোকে না। এটি হচ্ছে প্রথম নিয়ম। এর পাশে কিছু পরিষ্কার চর্বি ছিল, কোরবানির সময় এগুলো সব সময় আর কি আমাদের কাছেই থাকে, তো এগুলো দিয়ে আমি রেসিপিটি করে দেখাচ্ছি। লাগবে বেশ অনেকখানি পরিমাণে পেঁয়াজ। দেখুন, এখানে আমি 3 কাপের মতো পেঁয়াজ নিয়েছি এবং নিয়েছি 2টো তেজপাতা, 1 চা চামচ জিরে, 6 থেকে 7টি এলাচ, 6 থেকে 7টি লং এবং 4 টুকরো হচ্ছে দারুচিনি। এগুলো কিন্তু সবসময় আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে। এছাড়াও রয়েছে এখানে মাংসর মশলা, এটা আমি ঘরে তৈরি করেছি। রয়েছে মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। এছাড়াও লাগবে আদা এবং রসুনের পেস্ট এবং স্বাদ অনুযায়ী লবণ। এই তো একেবারে সিম্পল উপকরণ দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটি আমি তৈরি করব। চলুন তাহলে এর প্রসেসটি প্রথমে শুরু করা যাক। প্রথমে একটি প্যানের মধ্যে আমি গরম পানি এরকম করে নেব। যখন পানিটা ফুটে উঠবে তখন আমি এই পানির মধ্যে দিয়ে দেব খাসির ফ্যাপসা এবং কলিজাগুলো। ফ্যাপসাগুলো এরকম পানিতে দিলে দেখবেন ভেসে উঠছে, এটাই এর ধর্ম, যেহেতু এগুলো হালকা হয়। এরকম পানির মধ্যে ফুটিয়ে নিলে এর ভেতরে যে ময়লা থাকে এবং এক্সট্রা তেল থাকে সেগুলো কিন্তু বের হয়ে যাবে। আমি এটাকে কিছুক্ষণ এরকম পানির মধ্যে ফুটিয়ে নিব, এতে করে এর ভেতরে যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু ইজিলি রিমুভ হবে। দেখুন এই ওপর দিয়ে কত ময়লা বের হচ্ছে, এবং আমি যে তেলটা দিয়েছিলাম সেখান থেকেও কিন্তু তেল গলে বের হয়ে যাবে এবং যে অংশটুকু সেটুকু থাকবে। এখন এগুলোকে খুব ভালো করে ধুতে হবে এবং ঝরিয়ে রাখতে হবে। এখন কুকিং প্রসেস শুরু করছি। তেলের মধ্যে আমি সবগুলো গোটা মশলা ফোড়ন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সবগুলোকে এরকম করে ভালো করে নাড়তে হবে। আমি এক হাত দিয়ে নাড়াচাড়া করছি এবং অন্য হাত দিয়ে ফোনটা ধরে আছি, সেজন্য আমার প্যানটা একটু নড়াচড়া করছে, প্লিজ কিছু মনে করবেন না। তো এরকম যখন সবগুলো নরম হয়ে আসবে তখন এর মধ্যে সামান্য পানি দিতে হবে, কারণ আমি এর মধ্যে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুনটাও একটু ভালো পরিমাণেই দিতে হবে। 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা এবং 1 চা চামচ লবণ দিয়ে এটাকে ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। না হলে কিন্তু আদার একটা বাজে স্মেল আসে, যেটা আমার একেবারেই ভালো লাগে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা কিছুক্ষণ কুক হওয়ার জন্য। কিছুক্ষণ পর দেখব এটা খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর বাকি শুকনো মশলাগুলো দিয়ে দিব। এখন এই শুকনো মশলাগুলো দেওয়ার পরও ভালো করে কষিয়ে নিব। এখানে হালকা একটু পানি দিয়ে এটাকে আবারও কষাবো। আমরা কিন্তু একই ধরনের ইনগ্রেডিয়েন্ট দিয়ে সবাই রান্না করি, কিন্তু সবার রান্নার টেস্ট কিন্তু একরকম হয় না। তার কারণ হচ্ছে এই কষানোটা আসলে একটার পর একটা প্রসেস অনুযায়ী দিলে বা রান্না করলে সে রান্নাটা কিন্তু টেস্ট বেশি হয়। এবার আমি এর মধ্যে আরও একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। অনেক সময় আমরা মনে করি যে উপর দিয়ে তেল ভেসে উঠলেই হয়ে যাবে, না, ব্যাপারটা সেরকম না। তেল ভেসে উঠলেও এটাকে আরও একটু কষাতে হবে, এবং যখন দেখব যে এটা এরকম মাখো মাখো হয়ে এসেছে এবং মশলাটা লেগে লেগে আসছে, এরকম দেখুন এই যে থকথকে একটা ভাব চলে এসেছে, তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়েছে। তারপর পরিষ্কার করে ধুয়ে রাখা কলিজা এবং ফ্যাপসা সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব।
এবার এখানে কোনো রকম পানি না দিয়ে এটাকে অনবরত কষিয়ে নিতে হবে। আমি এটাকে হালকা করে ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে এমনিতেই একটু করে পানি উঠে যায়, কিন্তু খেয়াল রাখবেন ভালো মতো নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে পুড়ে যাওয়ার চান্স থাকবে। এই তো এখানে পানি তেল দুটোই উঠেছে, তো এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। কোরবানির সময় আসলে দেখা যায় যে অনেক সময়ই আমরা এই তেলগুলো ফেলে দেই, কিন্তু আমি এই তেলের কিছু অংশ রেখে দেই হচ্ছে ভুড়ি রান্না করার জন্য। ভুড়ি এবং এরকম যদি ফ্যাপসা কলিজা থাকে সেগুলোর মধ্যে একটুখানি এরকম মাটনের তেলগুলো দিলে এটা সুন্দর মতো তেল যখন ছাড়ে তখন খেতে খুব টেস্ট হয়। এবার একটুখানি পানি দিয়ে দিলাম, কারণ এটা সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার ক্ষেত্রে চেষ্টা করবেন গরম পানি দেওয়ার, তাহলে এটার টেস্টটা পারফেক্ট থাকে, না হলে টেস্টটা একটুখানি কমে যায়। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বলক তোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। যখন কমে যাবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিবেন। এবার নামানোর আগে গরম মশলা এভাবে উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে। গরম মশলা ছিটিয়ে দিয়ে তারপর এটাকে কিছুক্ষণ আবারও দমে রাখতে হবে, এতে করে তেলগুলো সুন্দর মতো ভেসে উঠবে। দেখুন এটার ঝোলটা কিন্তু অনেক সুন্দর মাখো মাখো হয়েছে। আমি এখন একেবারেই লো ফ্লেমে এটাকে গ্যাসের ওপর 5 থেকে 6 মিনিট বসিয়ে রাখবো। তারপর এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন সার্ভ করার পর এর কালারটা কত সুন্দর এসেছে। এর ওপর দিয়ে একটু করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দেখলেন তো সাইড থেকে এরকম ইঁদুরের দল হামলা দেওয়া শুরু করেছে। আসলে আমার বাসায় যে কোনো রান্না হলেই কিন্তু এরকম ইঁদুররা হামলা করে, তো রান্না করতে দেরি হয়, শেষ হতে কিন্তু একেবারেই দেরি হয় না। আপনারা অবশ্যই এরকম করে বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদের রান্নাগুলো কিন্তু সবাই চেটেপুটে খাবে। এরকম বেরেস্তা দিলে খেতে আরও বেশি ইয়াম্মি লাগে। আমি কিছু কাঁচা পেঁয়াজ উপর দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা কিন্তু গরম গরম ভাত, রুটি এবং পোলাওর সঙ্গে খেতে খুব ভালো লাগে। আমার কিন্তু মুড়ির সঙ্গে খেতে আরও বেশি পছন্দ। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কার কিভাবে খেতে পছন্দ, এবং অবশ্যই সেতু রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।